গোপীনাথজির বিগ্রহ আসছে সামনে দিয়ে। এই যে গোপীনাথজির দর্শন করুন আপনারা। জয় গোপীনাথ, জয় গোপীনাথ। গোপীনাথ ধ্বনিতে মেতে উঠেছে। জয় গোপীনাথ। কালকে এখানে 15 থেকে 20 লক্ষ মানুষের ভিড় হতে চলেছে। জানেন কেন হয় এই শ্রাদ্ধের মেলা? হরে কৃষ্ণ 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 হরে হরে। তিনি হচ্ছে কাজ বাবা। কাচের বোতলগুলো রয়েছে আর এই যে হচ্ছে বাবা। তো এই বাবা হচ্ছে এই ভাঙা কাচের উপর দিয়ে নাচবে, গড়াগড়ি খাবে। 4-5 কিলো ওজন হবে, দাম হচ্ছে 500 টাকা। তো এত বড় ল্যাংচা যদি কেউ খেতে পারে, কোনো প্রাইজ আছে নাকি? কি প্রাইজ আছে? নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি অগ্রদ্বীপের মেলা বা গোপীনাথের মেলা বা চিরের মেলা বা শ্রাদ্ধের মেলা বা গোবিন্দ ঘোষের মেলা। কে ছিলেন এই গোবিন্দ ঘোষ, আর এত বড় মেলা তার নামে কেন পালিত হয়, এবং ভক্তের ডাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে তার শ্রাদ্ধের অনুষ্ঠান পালিত করেছিলেন। তো কেন এই অনুষ্ঠান পালিত হয়, সমস্ত কিছুই তথ্য কিন্তু আমার এই ভিডিওর মধ্যে থাকছে। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। মেলায় যাওয়ার জন্যে আমরা কিন্তু বেথুয়াডোয়ারি স্টেশনে নেমে পড়েছি। আমরা রানাঘাট থেকে ট্রেন ধরেছিলাম আর এই বেথুয়াডোয়ারি স্টেশনে নেমেছি। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে আমরা নিচের দিকে নামবো। এই দেখুন, এই সামনেই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমাদের নিচের দিকে যেতে হবে, তারপরে ওখান থেকে অটো কিংবা টোটো ধরে আমাদেরকে যেতে হবে। তা চলুন স্টেশনটার বাইরে যাই আগে। আমরা চলে এসেছি প্ল্যাটফর্মের বাইরে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর প্ল্যাটফর্মটাকে এখন ভেঙে নতুন করে করছে। এটা অমৃত ভারত যোজনার মধ্যে পড়ছে, সেহেতু প্ল্যাটফর্মটা ভেঙে এখন নতুন করে সব করছে। দেখুন এই যে সব কাজ চলছে। আর এই হচ্ছে বেথুয়াডোয়ারি 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা সোজা সামনের দিকে চলে যাব। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম রাস্তার উপরে চলে আসলাম। আর রাস্তার উপরে রয়েছে দেখুন আমাদের ভারতের কত বড় একটা পতাকা এখানে হাওয়ায় উঠছে, কি দারুণ লাগছে দেখতে। আর এর সাইড দিয়ে সব টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। এখানে অনেক টোটোও যায়। টোটোকে জিজ্ঞাসা করলাম, টোটো বলছে যাবে না। তো এখান থেকে শুনতে হবে টোটো যাবে কি অটো যাবে। তো এখানে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে এপাশে, আর অটো রয়েছে সম্ভবত রাস্তার ওই পারে। ওই মেন রোডটা আমরা পার করছি, পার করে ওই পারে আমাদের চলে যেতে হবে। দেখুন এই যে বিশ্ব বাংলা লেখা রয়েছে, তার এই পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড কিংবা অটো স্ট্যান্ড রয়েছে। প্রচুর। অগ্রদ্বীপ মেলায় কত লাগবে? কত? 50 টাকা। তো এই অটোতে বলছে অগ্রদ্বীপ মেলায় যেতে 50 টাকা করে ভাড়া, আর 12 মাসকাল এই একই ভাড়া থাকে। এই হচ্ছে অটো। এখান থেকে অগ্রদ্বীপ মেলার জন্য অটো ছাড়বে। একটা জিনিস দেখাচ্ছি, অটো থেকে নেমে গেলাম একটু সময়ের জন্যে। এই রাস্তাটা হয়ে আমরা এসছি, আর এই রাস্তাটা দিয়ে আগে যাওয়া যেত, কিন্তু এই রাস্তাটা এখন ভেঙে গেছে। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নদিয়া, আর এই রাস্তার ওপাশটা হচ্ছে বর্ধমান। তো আমরা এই নদিয়া ছেড়ে পূর্ব বর্ধমানে প্রবেশ করব। তো এই যে নদীটা রয়েছে এটা হচ্ছে নদিয়ার মধ্যে, আর ওপাশটা হচ্ছে পূর্ব বর্ধমান। স্টেশন থেকে অটোয় করে কিন্তু আমরা সোজাসুজি একদম গঙ্গার ঘাটে নেমেছি। এই হচ্ছে গঙ্গার ঘাটের মুখ, আর একদম সামনে রয়েছে গঙ্গার ঘাটটা। চলুন আপনাদেরকে সেই গঙ্গার ঘাটটা আগে ঘুরে নিয়ে আসি, তারপরে মেলার যাবতীয় বিষয়বস্তু এবং তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন এই ঘাটে ঢোকার মুখেই রয়েছে একটা বড় বট গাছ, আর এই বট গাছের পাশেই সাধু সন্তোষীরা বসে রয়েছে। দেখুন দেখুন কত সাধু সন্তোষীরা এসছেন। আর এখানে দেখুন সামনে কত রকমের মালা বিক্রি হচ্ছে। আর এপাশে রয়েছে দোকান, দেখুন গাড়ির দোকান, কত বাচ্চাদের খেলনা গাড়ি, বাবা অবাক করার মতন। দেখুন কি বড় বড় গাড়ি বিক্রি হচ্ছে, দেখুন দারুণ। আর এপাশে বিক্রি হচ্ছে টেবিল, আর বাচ্চাদের পড়ার টেবিলগুলো রয়েছে আর বসার টেবিলগুলো রয়েছে, সুন্দর ফোল্ডিং টেবিল এখানে বিক্রি হচ্ছে। আর এই দিক থেকে সোজাই যাব ঘাটের দিকে। গঙ্গার পাড়ে চলে এসেছি। তো গঙ্গার পাশ দিয়ে প্রচুর সাধু সন্তোষীদের আখড়া বসেছে। এই দেখুন
মানুষ যারা এই গঙ্গায় স্নান করবে সেই স্নান সেরে উঠে যাওয়ার সময় তাদেরকে এরকম চাল আলু এবং পয়সা দিয়ে যাবে। দেখুন প্রচুর আখড়া বসেছে। আর এই পাশে একজন বাবা বসেছে, ইনি হচ্ছে কাজ বাবা। দেখুন এনার ছবি এই যে রয়েছে, আর এই যে কাচের বোতলগুলো রয়েছে, আর এই যে হচ্ছে বাবা। তো এই বাবা হচ্ছে এই ভাঙা কাচের উপর দিয়ে নাচবে, গড়াগড়ি খাবে। তো এখন যদি উনি এটা করেন তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো, চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। তো এই যে বাবা তার জিনিসপত্র নিয়ে রেডি হচ্ছে, এখন নাচ করবেন ডামরু বাজিয়ে। তো আপনি কোথা থেকে এসছেন? আমার বাড়ি বোলপুর, আক্রম বোলপুর। বোলপুর, আচ্ছা আচ্ছা। তো বোলপুর থেকে উনি এসছেন। মেলায় কিন্তু সিকিউরিটির ব্যবস্থা খুবই কড়াকড়ভাবে দেওয়া হয়েছে। দেখুন প্রচুর সিকিউরিটির গাড়ি কিন্তু এখানে আসছে, এই যে পুলিশ প্রশাসনদের গাড়ি ঢুকছে প্রচুর পরিমাণে। দেখুন এই মেলার প্রথম প্রদর্শনী আজকে উনি শুরু করে দিয়েছেন। এই দেখুন কাচের উপরে উনি পাড়াচ্ছেন। দেখুন দেখুন কাজ বাবার খেলা কিভাবে এই ভাঙা কাচের উপর দিয়ে পাড়াচ্ছেন। পায়ের ভেতরে ফুটবেন না, ব্যথাও লাগবে না, এরকমই এনার মহিমা। তো এখানে আরো অনেক আখড়া বসেছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কত আখড়া বসেছে, দেখুন কত মানুষ এসছে এখানে। আর এখানে এনাদের জীবন এখানেই। দেখুন রান্না বান্নাও করছে এনারা। আপনারা কোথা থেকে এসছেন? আমরা কৃষ্ণনগর। আচ্ছা, আপনারা প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর আসি। আচ্ছা, এখানেই রান্না বান্না থাকা খাওয়া সব আপনাদের এখানেই? এখানে আমাদের এই দুদিনকে খেয়ে যাও, কাল আগামী 3 দিকে ঠাকুর ঘরে সব খেয়ে সেবা পাবো। আচ্ছা আচ্ছা। তো এখন যদি বৃষ্টি বর্ষা আসে তাহলে কি করবেন আপনারা? ঠাকুর ঘর করে চলে যেতে হবে, ঠাকুর ঘরে চলে যেতে হবে। ঢাকা উঠে যাবো। দেখুন এনাদের, এখানেই থাকবো। দেখুন এনাদের কি জীবন, মানে এখানেই রান্না বান্না থাকা খাওয়া সব এই দুদিন ধরে। আজকে তো মানুষের সেবা দেবে না, হ্যাঁ হ্যাঁ সেবা হবে আগামী দিন থেকে। আচ্ছা আচ্ছা হবে, আচ্ছা। অন্ন মৎস্য হবে, বহু যা কিছু খাবার দাবার যা আপনার যা লাগবে সব পাওয়া যাবে। হ্যাঁ, ওখানে তো খাবার দাবারের সব ব্যবস্থা আছে। অদিওর ভগবান। হ্যাঁ, মন্দিরে খাবার দাবারের সমস্ত ব্যবস্থা আছে। এরা এই দুদিন এখানে থাকবে, তারপরে মন্দিরে চলে যাবে। মন্দিরে গিয়ে তারপরে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। দেখুন সবাই কিন্তু এখানে বসে এই যে রান্না করছে। এখানে প্রচুর রয়েছে, গঙ্গার পাশ দিয়ে সবাই রয়েছে লাইন দিয়ে এই আখড়াতে। দেখুন এখানেই বাবা একজনকে ঝাড়িয়ে দিচ্ছেন। দেখুন, আর এই পাশে হয়েছে গঙ্গার ঘাট। এই হচ্ছে গঙ্গা। মন্দিরে যারা পুজো দেবেন তার আগে কিন্তু তারা এই গঙ্গাতে এসে স্নান করবেন। স্নান করে শুদ্ধ হয়ে তারপরে সেই চিড়ে ভোগ যেটা আছে সেটা কিন্তু গোপীনাথকে তারা দেবেন, দিয়ে তাই পুজোটা সম্পূর্ণ করবেন। তো এই হচ্ছে সেই গঙ্গা। আর আপনারা যারা এই মেলাতে আসতে চান, যদি আপনারা শিয়ালদা হয়ে আসেন তাহলে শিয়ালদা থেকে লালগামী যে কোনো ট্রেন ধরে আপনারা বেথুয়া ডহরি স্টেশনে নামবেন। সেখান থেকে আমি দেখালাম আপনাদেরকে যে অটোয় করে কিংবা টোটোতে করে 50 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন। আর আপনারা যদি হাওড়া হয়ে আসেন তাহলে হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরবেন, ধরে অগ্রদ্বীপ ধাম বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে নামবেন। স্টেশনটা একদম গঙ্গার পাড়ে। স্টেশনে নেবে, এই দেখুন গঙ্গার ওই পারে হচ্ছে স্টেশন। আর এখান থেকে এই বোটে করে গঙ্গা পার হবেন। পার হয়ে খুব সহজেই আপনারা এই অগ্রদ্বীপ ধাম মেলাতে চলে আসতে পারবেন। তো কিভাবে আসবেন সেই ডিটেলসটা আমি পুরো দেখিয়ে দিলাম। এইবার এই গঙ্গার ঘাটটা পরিদর্শন করিয়ে আপনাদেরকে সোজাসুজি মন্দিরের দিকে নিয়ে যাব। দেখুন এই নদী পার হয়ে ওপার থেকে যারা আসছে, আমি যেটা বলেছিলাম হাওড়া কাটোয়া লোকাল ধরে অগ্রদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে। তো তারা নেবে কিন্তু গঙ্গা পার হয়ে এখান থেকে আসছেন নৌকা হয়ে। দেখুন কত মানুষ এখান থেকে আসছে। আর এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে যাতে অন্য সাইড থেকে কেউ ঢুকতে না পারে। দেখুন, আর যখন প্রচুর ভিড় হবে তখন এই গেটগুলো খুলে দেওয়া হবে। এইগুলো তো এখন বন্ধ রয়েছে। দেখুন কত বড় জায়গা করে প্যান্ডেলটা করা রয়েছে। আর ওই পাশে রয়েছে পুলিশ সুরক্ষা কর্মীদের, ওখানে একটা তাঁবু দেওয়া রয়েছে। তো দেখুন, আর এখান থেকে আপনারা মন্দিরে টোটোয় করে চলে যেতে পারবেন। দাদা এখান থেকে টোটো ভাড়া কত মন্দির পর্যন্ত?
10 টাকা করে একদম মন্দিরের সামনে। হ্যাঁ মন্দিরের সামনে। তো আপনারা যারা এই পাশ দিয়ে ঘাট থেকে আসবেন, মানে ওপার থেকে আসবেন, তারা এই ঘাট থেকে কিন্তু টোটো পেয়ে যাবেন 10 টাকা করে, একদম মন্দির পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে। দেখুন প্রচুর টোটো এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই ঘাটের পরিবেশটা দেখুন কি জমজমাট। দেখুন এই হচ্ছে গঙ্গার ঘাট, আর ঘাটটা কত সুন্দর বাঁশের বেড়া দিয়ে বাঁধিয়ে দিয়েছে, যাতে যখন জোয়ারের জল আসবে তখন কাউকে যাতে সেই জলে ভাসিয়ে না নিয়ে যেতে পারে। কত সুন্দর পরিকাঠামো করা রয়েছে এখানে। দেখুন মানুষজনদের সুরক্ষার্থে তারা করে দিয়েছে। দেখুন এই হচ্ছে গঙ্গার ঘাট। এখান থেকে স্নান করে সোজা চলে যাবে সবাই মন্দিরে। দেখুন এই গঙ্গার ঘাটে মানুষের ভিড়টা দেখুন, কত শয় শয় মানুষ এই মেলায় আসছে ঘাট পার হয়ে। এই ঘাটে যারা স্নান করবেন, স্নান করে উঠে যারা মহিলা রয়েছে কিংবা পুরুষ রয়েছে, তাদের ড্রেসপত্র চেঞ্জ করার জন্য কিন্তু এখানে দেখুন সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এই যে তাঁবু দিয়ে ঘিরে রেখে দিয়েছে, এখানে স্নান করে উঠে এসে ড্রেস চেঞ্জ করতে পারবে। কত সুন্দর একটা জিনিস করে দিয়েছে তারা। দেখুন যত বেলা যাচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে, প্রচুর মানুষ আসছে। আরও একটা আপনাদের জিনিস দেখাই, তো এখানে কিন্তু সুলভ শৌচালয়ের ব্যবস্থাও করে দিয়েছে একদম নদীর পাশেই। দেখুন কতগুলো লাইন দিয়ে সুলভ শৌচালয় করে দেওয়া রয়েছে, কারণ এখানে পুণ্যার্থীদের যা ভিড় হবে সেই কারণে তারা এসে যাতে শৌচালয় ঠিকঠাকভাবে করতে পারে, সেই জন্যে সুন্দর ব্যবস্থা করে দেওয়া রয়েছে, যাতে মাঠে ঘাটে আগানে বাগানে কেউ এই সমস্ত না করে সেই জন্যে। আর এখানেও একটা বোর্ড টানানো রয়েছে, দেখুন সামনে গভীর খাল, বিচ্ছিন্নভাবে যেখানে সেখানে স্নান করতে নামবেন না, কারণ গঙ্গা তো সবসময় সঠিক থাকে না, কোনো সময় তার জোয়ারে তার উত্তাল পরিস্থিতি হতে পারে, কিংবা ভাটায় অনেক নিচে নেমে যেতে পারে, কাউকে টেনেও নিয়ে যেতে পারে। সেই জন্য এরকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেখানে সেখানে গঙ্গায় নামাটা কিন্তু বিপজ্জনক। আপনাদেরকে গঙ্গার ঘাটটা দেখালাম, গঙ্গার ঘাট দেখিয়ে এখন আমরা মন্দিরের দিকে যাব। আর এই গঙ্গার ঘাটের এই যে মেন গেট দেখিয়েছিলাম, এই পাশে গাড়ির দোকানগুলো দেখিয়েছিলাম, এপাশে দেখিয়েছিলাম প্রচুর সাধু সন্তোষীরা বসে রয়েছে। ওই যে দেখুন এখানেও কিন্তু রয়েছে কাজ বাবা। এই যে কাচের উপরে উনি হচ্ছে নাচ করবেন, সেই ঘাটে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই রকমই কিন্তু এখানে নাচ করবেন। দেখুন এই হচ্ছে গঙ্গার ঘাট। তো এই যে দেখতে পাচ্ছেন ঘাট, এই ঘাট থেকে এই সামনের দিকে যে রাস্তাটা, এটা হচ্ছে সে দোল মন্দির রয়েছে, সেই দোল মন্দিরের দিকে যাওয়ার রাস্তা। আর এই পাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেমন জিলিপি, এই খাবারের দোকানগুলো এখানে রয়েছে। আর এখানেও রয়েছে প্রচুর সেই খেলনা গাড়ির দোকান, আর এখানেও রয়েছে জিলিপি, গজা, এই সমস্ত প্রচুর দোকান। তো এই মেলা কিন্তু এত বড় জায়গা নিয়ে না, তো দোকানঘাটের কোনো অভাব নেই, যে কোনো দোকান কিন্তু এই মেলায় পাওয়া যাবে। আর অনেক বড় বিস্তৃত এলাকা জুড়ে এই মেলাটা রয়েছে। দেখুন কত দোকান বসেছে রাস্তার দুপাশ দিয়ে। এখানে দেখুন একটা একতারার দোকান বসেছে, কত সুন্দর এই একতারাগুলো, দারুণ। কত করে দাম কাকু এগুলো? 60 টাকা। দেখুন 60 টাকায় কত সুন্দর একতারা, এগুলো সাউন্ডগুলো দারুণ। একতারা তো আমার খুবই ভালো লাগে। এই ঘাটের পাশেই কিন্তু একটা বড় বোর্ড দেওয়া রয়েছে, শ্রী শ্রী গোপীনাথ ধাম। এটা অনেকদিন আগের বোর্ড, যেহেতু একদম নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে পূর্ব বর্ধমানের মধ্যে পড়ছে, আপনাদেরকে তো আগেই বলেছিলাম এটা পূর্ব বর্ধমান। তো এই ঘাটের রাস্তাটা আর ঘাট কেমন সেটা তো আপনাদেরকে দেখালাম। এইবার আমরা সোজা চলে যাব মন্দিরের দিকে। এই যে এদিক থেকে ঘাটের দিকে এসেছিলাম, আর এদিক থেকে মন্দিরের দিকে যাব। দেখুন এই পূর্ব বর্ধমান পৌরসভার যে পঞ্চায়েত সমিতি সভাপতির গাড়ি আছে, সেই গাড়ি উনি কিন্তু এসছিলেন এই মেলা দর্শনে। দেখুন পুলিশ প্রশাসন নিয়ে আবার চলে যাচ্ছেন। তো এই রাস্তা ধরে আমরা সোজা সামনের দিকে চলে যাব। দেখুন কত বড় বট গাছ, কি সুন্দর লাগছে বট গাছগুলো দেখতে। আর এই বট গাছের ছায়ায় কত মানুষ বিশ্রাম নিচ্ছে, আর এই দুপাশে কত দোকান বসেছে। দেখুন দারুণ লাগছে কিন্তু জায়গাটা। এই গরমের মধ্যে এই বট গাছের ছায়ায় বিশ্রাম নেওয়াটা কি শান্তির, বলে ধারণা করা যাবে না। দেখুন এখানে কত দোকান বসেছে, আর দেখুন কত মানুষ বিশ্রাম নিচ্ছে। এই দেখুন এখানে রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে। দেখুন কত কত রুদ্রাক্ষ, এগুলো আসল কি নকল আমি জানি না, কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দেখুন এখানে আরো অনেক জিনিসপত্রের দোকান বসেছে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ, দারুণ! কত সুন্দর গান করলো ইনি। দেখেন এরা এখানে এসে রেস্ট নিচ্ছে, এই মেলাতে এসছেন সবাই। দারুণ! দেখুন এই পুরো দলটা এসেছে আপনার থেকে গান বাজনার মাধ্যমে এই মেলার যাত্রীদেরকে মানে দেখুন ভরিয়ে কত তুলছে। সুন্দর। আপনি এই যে যেটা বাজাচ্ছেন এটার নাম কি? হ্যাঁ, ক্ষমক খমক। ও দেখেছেন, আপনারা যা দেখেননি দেখে নিন, এটার নাম হচ্ছে খমক। কত সুন্দর এর আওয়াজটা। আর এই খমক আর এই গিনার গানের তালে এত সুন্দর মাধুর্য রয়েছে, দারুণ লাগছে শুনতে। তো কোথার থেকে এসছেন আপনারা? করিমপুর। করিমপুর। আচ্ছা, এই মেলার এই কদিন এখানেই থাকবেন? ঠিক আছে, তোমার সামনে আশীর্বাদ পেলে থাকবো। আচ্ছা আচ্ছা, আপনারা প্রত্যেক বছর আসেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এসে গান বাজনা করেন, খুব মেলাটা আনন্দ জমজমাট পাই হয়ে আমি। ওঠে। জানি যে খুব আচ্ছা, জায়গাটা আচ্ছা। ভালো, ভদ্র দেখেন, জায়গা। এই বট গাছের ছাওয়ায় এখন বিশ্রাম নিচ্ছে সবাই। নাকি দারুণ। কাল্লা কাল্লা। আচ্ছা, কালনার ভবা পাগলা। হ্যাঁ, এই গঙ্গার ঘাটের পাশে প্রচুর আখড়া হয়েছে। এই যে দেখালাম বট গাছগুলো, তার নিচে সবাই বিশ্রাম নিচ্ছে। আর এই আখড়াগুলোতেও প্রচুর মানুষ বিশ্রাম নিচ্ছে। দেখুন, এই একটা আখড়া রয়েছে, ওই একটা আখড়া রয়েছে, প্রচুর আখড়া রয়েছে। এই আখড়াগুলোতে কিন্তু গান বাজনা হবে, আর তার জন্য সাউন্ড সিস্টেম লাগিয়েছে। আপনারা দেখুন কটা স্টেপে, একটা দুটো তিনটে স্টেপে ডবল ডবল লেয়ারে সাউন্ড সিস্টেম রয়েছে। ভাবতে পারছেন এই সাউন্ড সিস্টেম যদি বাজে, এখানে একটা মানুষও থাকতে পারবে? কি পরিস্থিতি হবে এই মেলাটার। শুধু এই একটা আখড়া দেখালাম, ওই আখড়াতেও রয়েছে সাউন্ড সিস্টেম। এই দেখুন, এই দেখুন কত কত সাউন্ড সিস্টেম রয়েছে। তো এখানকার মানুষজনরা কি থাকতে পারবে এত সাউন্ডের মধ্যে? আমি তাই ভেবে অবাক। আর এই মেলায় 15 থেকে 20 লক্ষ মানুষের সমাগম হতে চলেছে। এত বড় মেলা এটা। আমরা ঘাটের রাস্তা ধরে এই পর্যন্ত এসে উপস্থিত হয়েছি। দেখুন, এই রাস্তা ধরে আমরা ঘাটে এসেছি, আর আসার পরে এখানে একটা মোড় পড়বে, আর ভীষণ বড় একটা বট গাছ পড়বে। আর এই ডান দিকের রাস্তাও ঘাটে চলে গেছে, আর এই সোজা রাস্তাটাও ঘাটে চলে গেছে। আর আমাদের এই বট গাছের বাঁ দিক দিয়ে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব মন্দিরের দিকে। দেখুন এখানে এই বট গাছের পাশেই কত দোকানপাট বসেছে। দেখুন, এই দেখুন, আরও সামনের দিকে চলে যাব আমরা। আর এই রাস্তার দুপাশে দেখুন কত দোকান বসেছে। এই যে বাদামের দোকান, গজা, এই পাশ দিয়ে প্রচুর, মানে এই মেলাতে দোকানঘাটের অভাব নেই। আর ওখানে রয়েছে দেখুন বিশ্রামাগার, যে সমস্ত আখড়ার কথা বলেছিলাম, এখানে প্রচুর আখড়া বসেছে। এই পাশ দিয়ে প্রচুর। দেখুন এই মেলার দোকানপাটগুলো তারা আস্তে আস্তে সাজিয়ে তুলছে। আর কত পুণ্যার্থী এই যে এসছে, দেখুন ট্রাক ভরে ভরে এসছে। কত পুণ্যার্থী দেখুন, সবাই কত আনন্দ করছে এখানে। দেখুন দারুণ আনন্দ করতে করতে তারা এসছে। দেখুন গাড়ি ভরে ভরে কত পুণ্যার্থী আসছে। এই দেখুন, দেখুন কত আনন্দ করছে এরা। সোজা হেঁটে এসে একটা মোড়ে দাঁড়ালাম। এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড় থেকে সোজা ডান দিকে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের দিকে আপনাদের নিয়ে যাব, যেখান থেকে গোপীনাথজিকে যে দোল মন্দিরটা রয়েছে সেই মন্দিরে নিয়ে যাওয়া হবে। তো সেই মন্দিরে গিয়ে কিন্তু গোপীনাথজি 6 মাস থাকবেন। সেই 6 মাস পরে কিন্তু সেই দোল মন্দির থেকে আবার এই যে বিশ্রাম মন্দিরটা রয়েছে সেই মন্দিরে আবার গোপীনাথজিকে নিয়ে আসা হবে। চলে এসেছি সেই সমাধি ক্ষেত্রে যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরে প্রচুর ভিড় রয়েছে। আর এই যে হচ্ছে মন্দির, মন্দিরের সামনে এরকম প্রচুর ভোগ প্রসাদ রয়েছে, যে চিড়ের ভোগ। দেখুন, তো এই দেখুন এই হচ্ছে মন্দির। এখন গোপীনাথজিকে বের করা হবে এখান থেকে। কত মানুষের ভিড় রয়েছে দেখুন, প্রচুর মানুষের ভিড়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, কতটা দেখাতে পারবো জানি না, তো চেষ্টা করছি। দেখতে পাবেন, কালকে দেখতে পাবেন না, মানুষ দেখতে পাবেন। কালকে প্রচুর মানুষ হবে। এখান থেকে ওই লোকজন লাইন করবে। আচ্ছা, কত মানুষ হয় এই মেলাতে? কত দুনিয়া করে আনলিমিটেড ভিড়। কলকাতা বিশ্বভারতী আসবে। দেখুন কত মানুষের ভিড় রয়েছে। দেখুন মানুষের সমাগমটা দেখুন, কি পরিমাণে মানুষ হয়েছে এখানে। সবাই কিন্তু গোবিন্দ ঘোষের যে শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানটা দেখছে। অ্যাকচুয়ালি ওই পাশের যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে গোপীনাথজির মন্দির, আর গোপীনাথজিকে ওই মন্দির থেকে
এই গোবিন্দ ঘোষের মন্দিরে আনা হয়েছে শ্রাদ্ধের অনুষ্ঠান করার জন্য। আর সেই শ্রাদ্ধের অনুষ্ঠান কিন্তু এখন চলছে, সেটা দেখার জন্য কত মানুষের ভিড় এখানে জমায়েত হয়েছে। দেখুন শয়ে শয়ে মানুষ এখানে এসে জমায়েত হয়েছে। এই শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে গোপীনাথজিকে আবার ওই পাশের যে গোপীনাথজির মন্দির রয়েছে সেই মন্দিরে নিয়ে যাওয়া হবে। তো আমি একটুখানি খুলে বলি, ওই পাশে রয়েছে গোপীনাথজির মন্দির আর এটা হচ্ছে গোবিন্দ ঘোষের মন্দির। তো গোপীনাথজিকে এখন আনা হয়েছে গোবিন্দ ঘোষের মন্দিরে সেই শ্রাদ্ধের অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্যে। সেই জন্য এখানে অনেক ভিড় হয়েছে। দেখুন শ্রাদ্ধের অনুষ্ঠান এখানে সম্পূর্ণ করছে। শ্রাদ্ধের অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে গোপীনাথজিকে আবার তার মন্দিরে ফিরিয়ে আনা হবে। চলুন গোপীনাথজির মন্দিরটা আমি দেখাচ্ছি। ওই যে হচ্ছে গোপীনাথজির মন্দির, ওই মন্দির থেকে ওই মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। এই যে মন্দিরটা আপনারা দেখছেন এটা হচ্ছে গোপীনাথজির মন্দির। দেখুন কত বড় এই মন্দিরটা, আর মন্দিরটা কত সুন্দরভাবে ফুল মালা দিয়ে সাজানো হয়েছে। দেখুন কত মানুষের জমায়েত হয়েছে। এখন দেখুন এখন তো এইরকম মানুষ রয়েছে, কালকে এখানে জায়গা দেওয়া যাবে না, এত মানুষ হবে, এখানে পাড়া দেওয়া যাবে না, প্রচুর মানুষের ভিড় হতে চলেছে কালকে। এখানে প্রচুর পুণ্যার্থী এসে এই শ্রাদ্ধের কাজের অনুষ্ঠানে দেখুন যেমন তারা শ্রাদ্ধের বস্ত্র পরে অনুষ্ঠান করে সেই রকমই বস্ত্র তারা পরে রয়েছে। এখানে কিন্তু প্রচুর পুণ্যার্থী রয়েছে, দেখুন কত ভিড় রয়েছে এখানটায়। পুণ্যার্থীরা প্রথমে গঙ্গার ঘাটে স্নান করবে, স্নান করে এখানে আসবে, এসে এখান থেকে এই যে খই চিড়ে এখানে যে ভোগ রয়েছে, এই দেখুন চিড়ে প্রসাদ, এইগুলো নিয়ে সোজা চলে যাবে সেই শ্রাদ্ধের মন্দিরে শ্রাদ্ধের অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য। এই যে সেই শ্রাদ্ধের মন্দির আপনারা দেখলেন কিভাবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের অনুষ্ঠান পালিত করছে স্বয়ং ভগবানজি। তো ওই ভিতরে সেই শ্রাদ্ধের অনুষ্ঠান পালিত হচ্ছে, গোপীনাথজি এসে তাই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের অনুষ্ঠান পালিত করছে। তো এখানে প্রচুর সেটা দেখার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছে। বিদেশ থেকেও অনেক লোকজন এসছে। দেখুন এনারা হচ্ছে বিদেশ থেকে এসছেন এই মেলাটা উপভোগ করার জন্য। আর উঁকি মেরে কত মানুষজন এখানে দেখার চেষ্টা করছে। প্রচুর মানুষের ভিড় রয়েছে মন্দিরের এপাশ থেকে এপাশ পর্যন্ত। দেখুন সব কত মানুষের সমাগম। দেখুন সবাই এই শ্রাদ্ধের অনুষ্ঠান যে পালিত হচ্ছে সেটা দেখছে। দেখুন মন্দিরকে ঘিরে মানুষজনের ভিড়টা দেখুন, এই শ্রাদ্ধের অনুষ্ঠান যে পালিত হচ্ছে সেটা দেখার জন্য কত মানুষ এখানে এসে জমায়েত হয়েছে। প্রচুর মানুষ, দেখুন সব মানুষরাই মন্দিরকে ঘিরে রেখেছে, কত মানুষ দেখুন। আর দেখুন এখানে একজন এই যে ভোগ প্রসাদ এনে রেখে দিয়েছে, এটা কোথায় নিয়ে যাবেন? এখানে বিতরণ করবেন। আচ্ছা কোথা থেকে এসছেন আপনি? কেতিয়া। প্রত্যেক বছর আসেন নাকি? যাক খুব ভালো। তো এই যে দেখছেন অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, এত ভালো লাগে মানে না এসে থাকতে পারি। তো আপনারা 3 দিন থাকবেন এই মেলার? আমরা 3 দিন থাকবো। তো এই মেলা 3 দিন যাবত হয়, 3 দিন যাবত এনারা থাকবেন। সুন্দরবন, দেখুন সুন্দরবন থেকে ইনি এসছেন এই মেলাটা দেখার জন্য। তো এইরকম অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আর এইরকম ভোগ বিতরণ করে, ভোগ প্রসাদ বিতরণ করে। তো এখন শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে এখানে আর মানুষের প্রচুর ভিড় হচ্ছে। দেখুন এইসব বাস টাস টপকে মানুষজন চলে যাচ্ছে সেই দেখার জন্যে। গোপীনাথজি শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ করলেন। গোবিন্দ ঘোষের যে শ্রাদ্ধের অনুষ্ঠান চলছিল সেটা শেষ করে এখন গোপীনাথজি তার নিজের যে মন্দির রয়েছে সেই মন্দিরে ফিরে যাবেন। দেখুন গোপীনাথজিকে কিন্তু তার নিজের মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এই রাস্তা দিয়ে। দেখুন কত মানুষ কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে শুধু তার একটা ঝলক দর্শন পাওয়ার জন্যে। দেখুন আর এখানে প্রচুর পুলিশ প্রশাসন মোতায়েন করা রয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। দেখুন প্রচুর ভিড় হয়েছে। দেখুন এই যে গোপীনাথজির বিগ্রহ আসছে সামনে দিয়ে, এই যে গোপীনাথজির দর্শন করুন আপনারা। দেখুন
এই যে গোপীনাথজিকে তার নিজের মন্দিরে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই রাস্তার পাশে কিন্তু অনেক দোকান বসেছে। এখানে একটা ফুলের দোকান রয়েছে, কত সুন্দর লাগছে ফুলগুলো। দাদা এগুলো কি কাগজের ফুল, তাহলে প্লাস্টিক? তাল পাতার? বাহ দারুণ, দেখুন এগুলো নাকি তাল পাতার ফুল। বুঝতে পারছেন এত সুন্দর, এগুলো তাল পাতা কেটে রং করে বানানো হয়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। কত করে পিস? 20 টাকা, মানে 3টে 20 টাকা। দেখুন দারুণ লাগছে কিন্তু ফুলগুলো। আর এইগুলো কি চাই তাল পাতার? দেখুন এইগুলোও তাল পাতার, কি সুন্দর করে বানিয়েছে ফুলগুলো, দেখুন দারুণ লাগছে। আর রাস্তার এপাশে রয়েছে কাঠের বিগ্রহ, দেখুন কত সুন্দর সুন্দর কাঠের বিগ্রহ। এইখানে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, দারুণ। এখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, দেখুন একই সাথে বানানো, কত সুন্দর। আর এই পাশে রয়েছে খই, তারপরে কদমা, এই সমস্ত দোকান। দেখুন এখানে 2 রকম খই রয়েছে, একটা লাল একটা সাদা। দেখুন প্রচুর ধরনের দোকান রয়েছে, এখানেও অনেক দোকান রয়েছে। তো এই মেলাঘাটে এত দোকান দেখে শেষ করানো যাবে না আপনাদেরকে, তবুও যতটা পারবো আপনাদেরকে দেখাবো আমি। দেখুন এখানে হচ্ছে জল বিতরণ করা হচ্ছে প্রত্যেক মোড়ে মোড়ে। দেখুন কত সুন্দর এনাদের কাজ। এই রাস্তায় যারা দর্শনার্থী রয়েছে তাদেরকে ফ্রিতে জল বিতরণ করছে, দেখুন কত সুন্দর, খুব ভালো কাজ। এইরকম প্রচেষ্টা যেন প্রত্যেক জায়গায় হয় না, খুবই ভালো কাজ করছেন আপনারা, দারুণ। তো এইরকম কিন্তু রাস্তার মোড়ে মোড়ে এরকম জল বিতরণ করা হয়। তো আমিও একটা জল নিয়ে নেবো দিদিভাইয়ের কাছ থেকে। দিদিভাই দিন। দিদিভাই মুখ লুকাচ্ছে কেন জানি না, বুঝতে পারছি না। তো দিদিভাইয়ের কাছ থেকে জল নিয়ে নিলাম আমি, খুবই তেষ্টা পেয়েছে। তো এরকম দেখুন যারা পথযাত্রীরা আসছে তাদের এরকম জল বিতরণ করছে। দেখুন এই ছোট্ট বাচ্চাটাও কিন্তু এদের অনুষ্ঠানের সাথে সঙ্গী হয়েছে। রাস্তার দুপাশে কিন্তু আরো অনেক দোকান রয়েছে। দেখুন এগুলো হচ্ছে ঠাকুরের আসন, বিভিন্ন ধরনের ঠাকুরের আসন রয়েছে এখানে, প্রচুর কালার রয়েছে আর প্রচুর ধরনের আসন রয়েছে। দেখুন এখানে বিক্রি করছে, এই পাশেও রয়েছে, এ পাশেও রয়েছে, আর এখানেও রয়েছে একটা দোকান যেখানে হচ্ছে রামা বলি, হরে কৃষ্ণ বলি সবকিছু এখানে বিক্রি করা হচ্ছে। দেখুন আর এখানেও রয়েছে এই দোকানটায়, দেখুন প্রচুর ভিড় পড়েছে। এই দোকানের কালেকশনটা দেখুন, প্রচুর কিছু এখানে পাওয়া যাচ্ছে, ধুতি থেকে শুরু করে সব কিছু। তো এক ঠাকুমা এখানে এসে প্রসাদ বিক্রি করছে। দেখুন ঠাকুমা এগুলো কত করে? 5 টাকা, 5 টাকা, 10 টাকা। এই যে ঠাকুমা এখানে এসে প্রসাদ বিক্রি করছে। আর এই যে খড়ি মাটি রয়েছে, চন্দন রয়েছে। আপনি কোথা থেকে এসছেন ঠাকুমা? হ্যাঁ নবদ্বীপ থেকে একা একা এসছেন? ছেলে আর আপনি এসছেন। তো এই 3 দিন কি এখানেই থাকা হবে আপনার? বা রান্না বান্নার সরঞ্জাম তো দেখছি এখানেই রয়েছে, এখানেই রান্না করে খাওয়া দাওয়া হবে। আর থাকবেন কোথায়? এখানেই শুয়ে পড়বেন? বাবা দেখুন কি কষ্টের জীবন, কিছু কিছু মানে অর্থের জন্যে তারা এইরকম কষ্ট করছে এখানে, সেই মেলাঘাটে এইভাবে এখানে রান্না করে এখানে থাকছেন। দেখুন ছোট্ট একটা দোকান ঠাকুমার। ঠাকুমা ভালো থাকবেন। দেখেছেন কি কষ্টের জন্য এই বৃদ্ধ বয়সে এসেও এত দূরে দোকানদারি করতে হচ্ছে তার। তো এইরকম আরও দোকানপাট রয়েছে, আমি আপনাদেরকে যতটা পারছি চেষ্টা করছি দেখানোর। তো দেখুন এখানে রয়েছে প্রচুর মালার দোকান, তুলসীর মালা রয়েছে, কাঠের মালা, বেলের মালা, প্রচুর কিছু রয়েছে এখানে। এখানেও পরপর দোকান রয়েছে। দেখুন এখানে খই বিক্রি হচ্ছে, দেখুন বস্তা বস্তা খই এখানে বিক্রি হচ্ছে। আর এখানে হচ্ছে প্রচুর বিগ্রহ বিক্রি হচ্ছে কাঠের, দারুণ। তো রাস্তার দুপাশ থেকে কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে, এপাশে যত দূর যাব তত দূর কিন্তু দোকান রয়েছে। এখানে দেখুন বিক্রি হচ্ছে শাখা এবং শঙ্খ, কত ধরনের শঙ্খ এখানে রয়েছে। দেখুন বড় থেকে ছোট সমস্ত শঙ্খই আছে। এই যে ছোট ছোট যে শঙ্খগুলো, এইগুলোকে মনে হয় বলে জল শঙ্খ, দারুণ। দেখুন আর এখানে রয়েছে প্রচুর শাখা, আপনারা এখানে এসে কিন্তু এই শাখা শঙ্খ এগুলোও কিনে নিয়ে যেতে পারেন, দারুণ। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে মাইলোর খই। দেখুন এই যে বিক্রি হচ্ছে মাইলোর, বলতে সেই জিনিসটা কি বোঝানো হচ্ছে? ওটা আপনার
গামার মতন দেখতে। আচ্ছা, জামের মতন দেখতে, গামার মতন দেখতে। ওটা কি চাষ করতে হয় আলাদাভাবে? চাষ হয় বিহারে। বিহারে চাষ হয়, সেই বিহার থেকে মাল এখানে আসে আর আপনারা কিনে নিয়ে আসে, মানে এখানেই ভেজে তাই বিক্রি করছেন? আচ্ছা আচ্ছা, দেখুন এখানে এই মাইলো ভেজে তাই বিক্রি করছে, একদম সেম টু সেম খইয়ের মতন দেখতে, মানে খইয়ের মাইলো যেটা বলে। দেখুন এখানে বস্তা বস্তা রয়েছে। শ্রাদ্ধের মেলাটা কবে হয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি। এই শ্রাদ্ধের মেলাটা প্রত্যেক বছর কৃষ্ণ একাদশীর দিন শুরু হয়, আর এই মেলাটা থাকে 3 দিন। আজকে হচ্ছে প্রথম দিন, আজকে চিড়ে ভোগ হবে, আর কালকে যে আখড়াগুলো বসেছে বিভিন্ন আখড়া, সেই আখড়াগুলোতে ভোগ উৎসব পালন হবে, খাওয়া দাওয়া করা হবে। আর পরশু দিন হবে দোল উৎসব। দোল উৎসব করে কিন্তু এই মেলাটার সমাপ্তি হবে। তো এই মেলাটা কিন্তু 3টে দিন হয়। প্রতি বছর কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়, প্রায় বলা চলে 15 থেকে 20 লক্ষ মানুষের ভিড় হয়। আজকে প্রথম দিন ভিড়টা একটু কম হয়। আমি যে রাস্তা দিয়ে এখন হাঁটছি, এই রাস্তা দিয়ে পা ফেলতে পারবো না, এতটা ভিড় হয়। তাহলে বুঝতে পারছেন এই মেলার কি মহত্ব রয়েছে। এই যে সাদা বস্তাগুলো দেখছেন, এই বস্তার মধ্যে রয়েছে জলের প্যাকেট। এই জলের প্যাকেটগুলো কিন্তু এই পুণ্যার্থী যারা আসবে তাদেরকে দান করা হবে। বলছি আজকে থেকেই দান শুরু হবে না কালকে? আজ থেকেই শুরু হয়ে যাবে। দেখুন আজ থেকেই শুরু হয়ে যাবে। মানে কত মানুষের ভিড় হয় আন্দাজ? 10-15 লক্ষ মানুষের ভিড় হয়। বাবা, তাহলে তো এই জলও কম পড়ে যাবে। ও সব জায়গায় রাখা রয়েছে। দেখছেন এই রকম জলের যে ব্যবস্থা রয়েছে সব জায়গাতেই রাখা রয়েছে। বুঝতে পারছেন কত মানুষের ভিড় হতে চলেছে এই মেলা। তো এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি মেলা প্রাঙ্গণ, তারপরে শ্রাদ্ধ মন্দির এবং গোপীনাথের যে নিজস্ব মন্দির রয়েছে সেই মন্দিরটা। এখন আপনাদেরকে দেখাবো দোল মন্দির। সেই দোল মন্দিরের দিকে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে কিন্তু 3টে মন্দির রয়েছে। একটা হচ্ছে গোবিন্দ ঘোষের যে সমাধি মন্দির সেটা রয়েছে, আর গোপীনাথজির একটা মন্দির রয়েছে, আর আরেকটা রয়েছে দোল মন্দির, যেই মন্দিরে গোপীনাথজিকে নিয়ে আসা হবে এবং দোল উৎসব পালন করেই কিন্তু এই মেলাটার সমাপ্তি হবে। তো সেই দোল মন্দিরে আপনাদেরকে আমি নিয়ে এসেছি। এই হচ্ছে দোল মন্দির, দেখুন কত সুন্দর এই মন্দিরটা, দারুণ লাগছে কিন্তু দেখতে। এটাই হচ্ছে গোপীনাথজির দোল মন্দির। এই মন্দিরটার চারপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে। এটা হচ্ছে মেলা প্রাঙ্গণের একদম মাঝখানে রয়েছে দোল মন্দির। এখানে রয়েছে মিষ্টির ভান্ডার, এপাশেও প্রচুর দোকান, এপাশেও প্রচুর দোকান রয়েছে। আর এই দোকানগুলোর একদম মাঝখানে রয়েছে এই গোপীনাথের দোল মন্দির। কি সুন্দর এই মন্দিরটার নিদর্শন দেখুন। চেষ্টা করছি আপনাদেরকে দোল মন্দিরটা দর্শন করানোর জন্য। দেখুন এই হচ্ছে গোপীনাথজির দোল মন্দির। এখানে একটা মিষ্টির দোকান রয়েছে, এত সুন্দর করে মিষ্টির দোকানটা সাজানো। এই দেখুন প্রচুর মিষ্টি রয়েছে এখানে, আর কত বড় বড় এই যে লুচির মতন কি রয়েছে, এগুলোর নাম আমি জানি না। আর এখানে দেখুন কত বড় বড় মিষ্টি রয়েছে। আরও দেখাচ্ছি আপনাদেরকে ল্যাংচা, দেখুন কত বড় বড় ল্যাংচা রয়েছে এখানে। আর এই যে মিষ্টিগুলো, না না এত বড় ল্যাংচা আমি খেয়ে পারবো না, মিন্টুদা বলছে এত বড় খেয়ে পারবো না। আর কত সুন্দর মিষ্টিগুলো সাজানো রয়েছে, দেখুন এখানে প্রচুর মিষ্টি রয়েছে। এই মিষ্টির দোকানের ল্যাংচাটা দেখুন, এ কত কিলো ওজন হবে? 4-5 কিলো হবে, 4-5 কিলো ওজন হবে। দাম হচ্ছে 500 টাকা। আর এই ল্যাংচাটা হচ্ছে 200 টাকা করে দাম। আর 100 টাকার ল্যাংচা রয়েছে এই যে। তো এত বড় ল্যাংচা যদি কেউ খেতে পারে, কোনো প্রাইস আছে নাকি? কি প্রাইস আছে? 100 টাকা ডিসকাউন্ট মাত্র, আর কোনো প্রাইস নেই? এত বড় ল্যাংচা খাওয়া কি সম্ভব একার পক্ষে? খেয়ে যেতে পারবে? পুরিয়ে বাবা, ল্যাংচাটা সাইজ দেখুন, 4-5 কিলো ওজনের ল্যাংচা, এ খাওয়া কি সম্ভব? দেখুন আরও কত ধরনের মিষ্টি রয়েছে এই দোকানে। এই যে অগ্রদ্বীপ ধামে এত বড় শ্রাদ্ধের মেলা হচ্ছে, এটা কেন পালিত হয় তার ছোট্ট একটা সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদেরকে বলছি। আপনারা তো শুনেছেন ভক্তের ডাকে ভগবান, সেই ভক্তের ডাকে ভগবান কিন্তু স্বর্গ থেকে মর্তে চলে এসেছিলেন, আর সেই কারণেই কিন্তু এই মেলাটা তৈরি হয়েছে। তো এই গোবিন্দ ঘোষ যার নামে এই মেলাটা রয়েছে, ইনি হচ্ছে মহাপ্রভুর এক পারিষদ ছিলেন। আর এই গোবিন্দ ঘোষরা 3 ভাই ছিলেন, 3 ভাই গান বাজনা করতেন। তো প্রত্যেক বছর তারা পুরীতে যেতেন রথযাত্রার সময় গান বাজনা করতে। তো এই গোবিন্দ ঘোষের গলায় এত সুন্দর ছিল, তার গানে মাতোহারা হয়ে সবাই নাচ করতেন। তো এই রকমই একদিন
ইনরা গান করতে যাচ্ছিলেন। মহাপ্রভু ছিলেন, গোবিন্দ ঘোষ ছিলেন এবং আর তাদের নানান পারিষদরা ছিলেন। আর গোবিন্দ ঘোষ তার গানে কিন্তু সবাইকে মাতিয়ে রাখতেন। তো মহাপ্রভু এই তাদের পারিষদদের বলতেন যে আপনারা কিন্তু সঞ্চয় করবেন না, দিনের নিত্য যা খাওয়া সেটাই আপনারা করবেন, সঞ্চয় কিন্তু করা যাবে না। তো এইটাই সবসময় মহাপ্রভু বলতেন। এবার মহাপ্রভু মধ্যাহ্নভোজের পরে একটা হরিতকি খেতেন প্রত্যেক দিন। তো এই রকমই একদিন মধ্যাহ্নভোজের পরে গোবিন্দর কাছে হরিতকি ছিল। তো গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে হরিতকিটা বের করে দিলেন মহাপ্রভুকে। তো মহাপ্রভু প্রশ্ন করলেন যে আপনি এই হরিতকিটা এত তাড়াতাড়ি আমাকে কিভাবে দিয়ে দিলেন? আগের দিন যখন আমি হরিতকি চাইলাম তখন আপনি লেট করলেন, কিন্তু আজকে আপনি এত তাড়াতাড়ি কেন এই হরিতকিটা দিয়ে দিলেন? তখন গোবিন্দ ঘোষ বলছে যে আমি কালকের একটা হরিতকি আপনাকে দিয়েছিলাম, আরেকটা হরিতকি আমি আমার কাছে রেখে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি আপনাকে আমি দিয়ে দিতে পারি। তো গোবিন্দ ঘোষ ভেবেছিলেন যে এতে মহাপ্রভু অনেক খুশি হবে, কিন্তু মহাপ্রভু খুশি হয়নি। মহাপ্রভু অনেকটা রুষ্ট হয়েছিলেন এবং তাকে সঙ্গ ত্যাগ করে দেন। তাকে বলেন যে তোমার এই দলে আর থাকতে হবে না, তুমি গিয়ে সংসার ধর্ম করো, তোমার এই সন্ন্যাসীতে আর মন নেই, তুমি গিয়ে সংসার ধর্ম পালিত করো। তো সেই শুনে গোবিন্দ ঘোষ হাউ মাউ করে কান্না করে দিয়েছেন। মানে এত কষ্ট হচ্ছে তার যে মহাপ্রভু তাকে দলচ্যুত করে দিলেন এই সামান্য একটা কারণে। তো তার কথা মতোই গোবিন্দ ঘোষ এসে এই যে অগ্রদ্বীপ ধাম, এখানে তার শ্বশুর বাড়ি, এখানেই তিনি বিয়ে করেছিলেন এবং বিয়ে করার পরে তার একটা পুত্র সন্তান লাভ হয়। তো কিছু বছর পরেই তার পুত্র সন্তান এবং তার স্ত্রী দুজনেই মারা যায়। তখন তিনি মহাপ্রভুর যে ভোগ আরাধনা পুজো সব কিছুই বন্ধ করে দিয়েছিলেন। তো বন্ধ করে দেওয়ার পরে কিছুদিন পরে মহাপ্রভু তার স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তুই কেন আমার পুজো বন্ধ করেছিস? তোর একজন পুত্র মারা গেছে বলে অন্য আরেকজন পুত্রকে তুই ভোগ নিবেদন করবি না, অভুক্ত রেখে দিবি, আমাকে কি তুই ভোগ দিবি না? তো এইরকম স্বপ্নাদেশ এসছিল গোবিন্দ ঘোষের। তারপরেই কিন্তু গোবিন্দ ঘোষ আবার পুনরায় তার পুজো শুরু করেন এবং তার বিগ্রহটা কোথায় পেয়েছিলেন জানেন? এই যে গঙ্গার ঘাটে গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন সকালে স্নান করতে আসতেন এবং প্রত্যেক দিন একটা কাঠ এসে তার পায়ে ঠেকতো এবং প্রত্যেক দিন তিনি সেই কাঠটাকে সরিয়ে দিতেন। এই রকমই একটা স্বপ্নাদেশ তার এসেছিল যে তুই যে কাঠটাকে সরিয়ে দিচ্ছিস সেই কাঠটাই তো স্বয়ং আমি। তখন গোবিন্দ ঘোষ সেই কাঠটাকে গঙ্গা থেকে তুলে নিয়ে এসে তার বিগ্রহ বানিয়ে তাকে নিত্য পুজো করতেন। এবং তার পুত্র সন্তান এবং ছেলে মারা যাওয়ার পরে যে পুজো বন্ধ করে দিয়েছিলেন, তারপরে তো স্বপ্নাদেশ এসেছিল এবং তখন তিনি মহাপ্রভুকে বলছেন যে মহাপ্রভু আপনার পুজো করে আমার কী লাভ? আপনার কথা মতোই তো আমি সংসার ধর্ম করেছি, আমার একটা স্ত্রী ছিল, সন্তান ছিল, তারা দুজনেই মারা গেছে, আমি তো এখন একা, আপনার পুজো করে আমার কী লাভ? আমি যখন মরে যাব আমার শ্রাদ্ধ করার জন্যেও তো কেউ থাকলো না আমার বংশে। তখন মহাপ্রভু বলেন যে তোর শ্রাদ্ধ আমি করব এবং যেভাবে অনুষ্ঠান করে শ্রাদ্ধ হয় সেভাবেই করব এবং তোর শ্রাদ্ধের অনুষ্ঠান বছরের পর বছর পালিত হয়ে যাবে। তো সেই থেকেই কিন্তু এই যে শ্রাদ্ধের অনুষ্ঠানটা এই অগ্রদ্বীপে বছরের পর বছর পালিত হয়ে যাচ্ছে, প্রায় 500 বছরেরও উপরে এই শ্রাদ্ধের অনুষ্ঠানটা পালিত হচ্ছে। তো এই ছিল একটা সংক্ষিপ্ত ঘটনা এই মহাপ্রভু এবং গোবিন্দ ঘোষের। তো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আমি বলে থাকি তো আমাকে মার্জনা করবেন, হয়তো এর থেকে ভালো আপনারা জানতে পারেন। এই ছিল আজকের মেলা, যেটা বলে অগ্রদ্বীপের মেলা বা চিরের মেলা বা গোবিন্দ ঘোষের মেলা, এরকম অনেক নাম রয়েছে। তো এই মেলা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো এরপরে আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।